নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো যে আইপিএল অকশন। আর মাত্র 6 দিন বাকি, আজকে 10 তারিখ। 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ কিন্তু আবুধাবিতে হতে চলেছে এই আইপিএল অকশন। এবং এই অকশন ঘিরে কিন্তু একটা আলাদা উত্তেজনা থাকে সমস্ত ক্রিকেট ফ্যান, সমস্ত আইপিএল ফ্যানদের মধ্যে। আপনারা জানেন যে প্রত্যেক বছর প্রত্যেকটা টিম কিন্তু আলাদা আলাদা প্লেয়ার তারা অকশনে তারা অ্যাভেলেবেল থাকে, এবং সেই প্রত্যেকটা টিমের ম্যানেজমেন্ট কিন্তু সেই সব সিলেক্টিভ প্লেয়ার্সদের তাদের টিমে নিতে চায়। তো অকশন বলতে পারেন যে যেরকম ফুটবলে থাকে যে ট্রান্সফার মার্কেট হয়, প্রত্যেক সিজনে একটা ইন্টারেস্ট হয়, ক্রিকেটেও কিন্তু সেই একই জিনিস আইপিএল অকশন। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ সমস্ত কেকেআর ফ্যান যারা আছেন, কলকাতাতে যাই সব ফ্যান্স আছেন, ক্রিকেট ফ্যান্স, আইপিএল ফ্যান্স, কেকেআর অবশ্যই তাদের ফেভারিট টিম। এবং সেই কেকেআর টিমের কিন্তু এইবারের যে আইপিএল অকশন আছে, মিনি অকশন, মেগা অকশন না, মিনি অকশন যে আছে, সেটা কিন্তু অবশ্যই খুবই এক্সাইটিং হতে চলেছে। কারণ সব থেকে বড় বাজেট কিন্তু ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে। 64.30 crore রুপিস নিয়ে তারা এই আইপিএল অকশনে নামবে। তো এই যদি বাজেটটার কথা বলি, তাহলে মোটামুটি এটা একটা আইপিএল মেগা অকশনের বাজেট। বাট যাই হোক, কলকাতার এখন যে পুরো দলটা আছে, সেই দলটা একটা রিভ্যাম্প বলতে পারেন। যে বেশ কিছু এরকম প্লেয়ার আছে, তারা কিন্তু বলতে পারেন যে বেশ এজড, এবং তারা আস্তে আস্তে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু ফেজ আউটও কে কেয়ার ম্যানেজমেন্ট সেটা করছে, আমরা দেখতে পেরেছি। এবং অবশ্যই যে প্রিভিয়াস অকশনগুলো ছিল, মেগা অকশন ছিল, সেখানেও কেকেআরে কিছু সিগনিফিকেন্ট ভুল ডিসিশনের জন্য কিন্তু খেসারত ম্যানেজমেন্টকে দিতে হয়েছে, ম্যানেজমেন্ট রাদার টিমকে দিতে হয়েছে তার পারফরমেন্স দিয়ে আইপিএলে। এবং যে 1 বছর আগে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ছিল, সেই টিমের কিন্তু যে পারফরমেন্স, সেটা আমরা আগের আইপিএলে দেখতে পাইনি। এবং এটারই ফলস্বরূপ কিন্তু এবারের অকশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেকেআরের জন্য। আমরা জানি যে 2024 সালে তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দীর্ঘ, আপনারা বলতে পারেন প্রায় 10 বছর পর, 1 দশক পর। তারপরে যে টিমের পুরো কোরটা ছিল, সেই পুরো কোরটা অবশ্যই আছে, বাট বেশ কিছু সিগনিফিকেন্ট প্লেয়ার্স বা কি প্লেয়ার্স তারা কিন্তু একে একে কেকেআর ছেড়ে বেরিয়ে গেছে। আপনারা জানেন শ্রেয়াস আইয়ার, কেকেআরের আইপিএল উইনিং ক্যাপ্টেন ছিল, তিনি বেরিয়ে কিন্তু পাঞ্জাব কিংসে চলে গেছেন, আমরা সকলেই জানি। আন্দ্রে রাসেল, যেই বিগত 12 বছর পর, বা বিগত 12 বছর 13 বছর ধরে যে কেকেআরকে যে সার্ভিসটা দিয়েছে আন্দ্রে রাসেল, সেই সার্ভিস কিন্তু আর কেকেআর পাচ্ছে না আন্দ্রে রাসেল থেকে, কারণ তিনি আইপিএল থেকে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। এবং কেকেআরেই তিনি থাকছেন, কিন্তু অ্যাজ এ পাওয়ার কোচ হিসেবে, সেটা আপনারা অবশ্যই জানেন, রেসপোর্ট বাংলা প্রতিবেদনে সেটা দেখেছেন। কিন্তু আমরা যদি এখন অকশনের কথা বলি, তাহলে কিন্তু এই আন্দ্রে রাসেলের যে রোলটা, এটাকে কিন্তু ভরাট করতে হবে কেকেআরকে। এবং আন্দ্রে রাসেলের মতো একজন প্লেয়ারকে কিন্তু রিপ্লেস করা মোটেই সহজ কাজ নয়। এমন একটা প্লেয়ার যে 2-3টে প্লেয়ারের জায়গা নিয়ে একাই খেলতে পারে, তিনি ব্যাটিং করতে পারেন, যেটা ফিনিশার আমরা বলি, ডেডলি ফিনিশার ছিলেন, পেস বোলিং অলরাউন্ডার। আমরা সকলেই জানি যে 4 ওভারের মতো করার ক্ষমতা আছে আন্দ্রে রাসেলের। এবং তার যে এই উইকেট টেকিং অ্যাবিলিটি, এমন না যে শুধু তিনি বোলিংই করতে পারেন, উইকেটও কিন্তু ক্রুশিয়াল টাইমসে নিতে পারে। যখন কেকেআর যে প্রিমিয়ার ফাস্ট বল বা প্রিমিয়ার বোলার যারা থাকে, তারা উইকেট পান, কিন্তু আন্দ্রে রাসেল ঠিক কিন্তু একটা ব্রেক থ্রু দিয়ে দেয় কেকেআরকে। এরকম একটা প্লেয়ারকে রিপ্লেস করা কিন্তু অবশ্যই খুবই টাফ কাজ। এবং ওয়ার্ল্ডে জাস্ট হয়তো কিছু কয়েকটা প্রোফাইলস আছে বা কিছু প্লেয়ারই আছে যারা এরকম একজন বড় পারফর্মারকে রিপ্লেস করতে পারে। এবং অবশ্যই এই আইপিএল অকশনে যে লিস্ট আছে, প্রত্যেক পুরো যে লিস্ট, 350 প্লেয়ারের একটা লিস্ট আছে, যেখানে 240টি ইন্ডিয়ান প্লেয়ার এবং 110টা ওভারসিজ প্লেয়ার, সেই পুরো লিস্ট মিলিয়ে হয়তো একটা নামই আপনারা পাবেন যে মোটামুটি আন্ডার রাসেলের রোলটা ফিল করতে পারবে, পুরোপুরি না হোক বেশ কিছুটা 90% ফিল করতে পারবে। তার নাম অবশ্যই ক্যামেরন গ্রিন। আপনারা সকলেই জানেন অস্ট্রেলিয়ার এই ইয়াং ফাস্ট বোলিং অলরাউন্ডার, শুধু অলরাউন্ডার বলা ভুল হবে বা ফাস্ট বোলিং অলরাউন্ডার বলা ভুল হবে, কারণ তিনি যেরকম বোলিংও করতে পারেন, সেরকম কিন্তু বিধ্বংসী তার ব্যাটিং, টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন, ফিনিশার রোলটা ভালো প্লে করতে পারেন। এবং বলতে পারেন যে একটা ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে কিন্তু একটা অলরাউন্ড প্লেয়ার। আমরা তাকে 3 নম্বরে ব্যাট করতে দেখেছি, 4 নম্বরে ব্যাট করতে দেখেছি, ইভেন ফিনিশার 5-6-এও কিন্তু তাকে আমরা মাঝে মাঝে ব্যাট করতে দেখেছি। এবং তার যে স্পিড, তার যে স্ট্রাইক রেট টি-20-তে বা ওডিআইতেও ইনফ্যাক্ট, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। এবং আশা করা যায় যে ক্যামেরন গ্রিনকে কিন্তু টার্গেট করবে কেকেআর। প্লাস তিনি ওই 4টে ওভারের কিন্তু স্পেলও দিতে পারেন টি-20-তে। এবং ক্রুশিয়াল ওভার্স কিন্তু তিনি ডেলিভার করতে পারেন, ক্রুশিয়াল ওভার্সে তিনি বল করতে পারেন, পাওয়ার প্লে লাস্ট ওভার ধরুন বা মিডল ওভার্স ধরুন, যখন উইকেট লাগবে, বা ডেথ বোলার হিসেবেও কিন্তু তাকে আমরা ব্যবহার করতে দেখেছি আরসিবি, মুম্বাইয়ের মতো টিমকে। তো ক্যামেরন গ্রিন কিন্তু কেকেআরের প্রিমিয়ার টার্গেট, এটা আপনারা ধরে চলবেন। এবং সেখানেই কিন্তু এই ক্যামেরন গ্রিনই মোস্ট প্রবাবলি আইপিএল অকশনে কিন্তু মোস্ট বলতে পারেন যে প্রাইস প্লেয়ার বা সবথেকে দামি প্লেয়ার হতে চলেছে। ইভেন হয়তো আইপিএল অকশনে যে রেকর্ড আছে, যে যত টাকা পেয়েছে, সেটাও কিন্তু ব্রেক কোথাও না কোথাও হয়ে যেতে পারে। কারণ কেকেআরের একে বেশ একটা অ্যাডভান্টেজ নিয়ে নামবে এই অকশানে। 64.3 crore, যেরকম আমরা বললাম, সেরকম একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি নিয়ে তারা নামছে এই অকশানে ঠিকই, কিন্তু তারপরেই চেন্নাই সুপার কিংস আছে, যারা অ্যারাউন্ড ওই 42 crores নিয়ে নামছে। তো ওরাও একটা কম্পিটিশন দেবে কেকেআরকে, বাট বদ্ধপরিকর কেকেআর ম্যানেজমেন্ট এই ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য। এবং যদি এবার অন্য পজিশনে কথা বলি, অলরাউন্ডার তো বললাম, কিন্তু
কেকেআরের একটা মেজর প্রবলেম আরও একটা জায়গায় আছে, যেটা আপনারা জানেন, যে ওপেনিং উইকেট কিপার বা ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআরের যেই বছর কেকেআর চ্যাম্পিয়ন হচ্ছে সেই বছর কিন্তু ফিল সল্ট যেই ওপেনিং রোলটা তিনি প্লে করেছেন, সুনীল নারিনের সাথে জুটি বেঁধে যেভাবে তিনি বিধ্বংসী ওপেনার বা বিধ্বংসী একজন ব্যাটসম্যান প্লাস উইকেট কিপিং করতে পারেন, এরকম একটা প্লেয়ার আগেন ওই একটা প্লেয়ারই যে দু তিনটে প্লেয়ারের জায়গা নিতে পারে বা দু তিনটে প্লেয়ারের খেলাটা খেলে দিতে পারে, তিনি উইকেট কিপার অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট, প্লাস তিনি কিন্তু একজন বিধ্বংসী ওপেনার আমরা জানি। এবং এরম কার একটা বলতে পারেন প্রোফাইলকে কিন্তু কেকেআর টার্গেট করতে পারে এইবারের অকশানে, এবং সেটা অবশ্যই জেমি স্মিথ হতে পারে, ইংল্যান্ডের কিন্তু এই উইকেট কিপিং ব্যাটসম্যান। তিনিও তারও কিন্তু এরকম একটা লম্বা ভালো স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করেন টি-20-তে। এবং পাশাপাশি আরও বেশ প্রোফাইলস আছে। ফিন অ্যালেন আপনারা জানেন, নিউজিল্যান্ডের এই উইকেট কিপিং ব্যাটসম্যান, তারও কিন্তু দারুণ রেকর্ড আছে এমএলসিতে তিনি কিন্তু 150-র মতো রানও করেছেন জাস্ট 50-60 বলে। তো এটা অবশ্যই বিধ্বংসী ব্যাটসম্যানের দিকে লিস্ট যদি দেখি তাহলে কিন্তু বেশ কিছুজন আছে, জনি বেরেস্টো তিনিও কিন্তু আছেন। এবং অবশ্যই কেকেআর চাইবে যে এমন একটা অপশন নিতে যার কিন্তু একটা বলতে পারেন যে ফিউচার প্রুফ একটা সাইনিং, বা ফিউচার সাইনিং হয়তো ফুটবলের সাইনিং না, ফিউচার প্রুফ একটা অপশন হয় অবশ্যই। এবং জেমি স্মিথ বা আপনারা কথা বলতে পারেন ডেভেন কনওয়ে, তিনিও কিন্তু আছেন, বাট ডেভেন কনওয়ে স্ট্রাইক রেটটা কোথাও না কোথাও একটু ফ্যাক্টর হতে পারে। কেকেআর এর মতো টিম যারা আমরা দেখেছি যে এন্টারটেইনিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে সারা বছরটা জুড়ে, সেখানে কিন্তু অবশ্যই জেমি স্মিথ হোক বা ফিন অ্যালেন এরকম একটা প্রোফাইল ফিট করছে আপনারা বলতে পারেন। কিন্তু আরেকটা প্লেয়ারও আছে, জশ ইংলিশ, তিনিও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান, তিনি ওপেনও করতে পারেন, তিনি বলতে পারেন যে এখন টি-20 যদি ফরম্যাটের কথা বলি, ওয়ার্ল্ড টি-20 ফরম্যাটে কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপিং ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বললে ভুল হবে না। গত বছর তিনি পাঞ্জাব কিংসে খেলেছেন এবং প্রথমত হয়তো প্রথম দিকে পাঞ্জাব কিংসের হয়ে তিনি নামেননি, বাট তারপরে টুর্নামেন্টের শেষ ভাগে যখন জস ইংলিশ তিনি খেলতে শুরু করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে, তখন কিন্তু তাকে বেঞ্চ করার কোনো রকমই উপায় ছিল না, কারণ তিনি এতটাই ভালো খেলছিলেন। ফাইনালেও তার একটা দুর্ধর্ষ ইনিংস আছে, এবং যেই কোয়ালিফায়ার 1 বা কোয়ালিফায়ার 2 সেখানেও কিন্তু একটা বিধ্বংসী তার ইনিংস আছে। তো অবশ্যই জশ ইংলিশও কিন্তু একটা টার্গেট হতে পারে। বাট এখানে জশ ইংলিশেরও একটা অসুবিধা আছে। কারণ তিনি মোস্ট প্রবাবলি এই আইপিএলে মেজরিটি অফ দ্য টুর্নামেন্ট অ্যাভেলেবেল থাকবে না। কারণ তিনি বিয়ে করছেন এই বছরই। তো সেই কারণে হয়তো জশ ইংলিশ পুরো আইপিএলের টুর্নামেন্টটাতে থাকতে পারবে না, এবং এই কারণেই কিন্তু পাঞ্জাব কিংসও তাকে রিলিজ করে দিয়েছে। এখন দেখা যাক শেন ওয়াটসন, তিনি কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে, তিনি কি সেই রিস্কটা নেবে জশ ইংলিশের মতো প্লেয়ারকে নেওয়ার? তো যাই হোক, আমরা এই প্রোফাইলটা নিয়ে আলোচনা করলাম উইকেট কিপিং ব্যাটসম্যান নিয়ে, সেখানে কিন্তু বেশ কয়েকটা নাম আমরা দেখতে পাচ্ছি। তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কেকেআর হয়তো নিজের পছন্দের প্লেয়ার পেয়েই যেতে পারে। বাট এবার নেক্সট যে একটা প্রোফাইলের কথা বলতেই হয় সেটা হচ্ছে ফাস্ট বোলার, ফরেন ফাস্ট বোলার। আপনারা জানেন কেকেআরের অবশ্যই একটা দিক সিকিউর, যে তাদের যে কোরটা আছে, ইন্ডিয়ান কোরটা আছে, সেটা কিন্তু বেশ সলিড। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এরকম রামনদীপ সিং, বেশ কিছু এরকম প্লেয়ার আছে যারা কিন্তু সুন্দর যেই কেকেআরের ইন্ডিয়ান কোরটা আছে সেটা কিন্তু তারা সামাল দিয়ে রাখে। এবং হর্ষিত রানার মতো একজন বোলার, যিনি এই রিসেন্টলি কিন্তু বলতে পারেন যে একটা অল ফরম্যাট বোলার হয়ে গেছেন ইন্ডিয়ার হয়ে, এরকম একটা বোলারের পাশে কিন্তু অবশ্যই একটা এক্সপিরিয়েন্সড ফরেন ফাস্ট বোলার অবশ্যই রাখা উচিত। আপনারা জানেন 2024 সালে কিন্তু মিচেল স্টার্ক তিনি ছিলেন হর্ষিত রানার পাশে, এবং যে পারফরমেন্সটা তিনি দিয়েছিলেন আইপিএল এর প্লে অফসে, সেটা কিন্তু এক কথা বলতে গেলে অসাধারণ। আপনারা সেই ব্যাপারে তো অবশ্যই জানবেন। কিন্তু এই বছর আইপিএল অকশনে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কেকেআর, এটা ব্যাপারে অবশ্যই বলবো। তাহলে যদি কথা বলি, তার নিউজিল্যান্ডের ফাস্ট বোলার আছে জেকব ডাফি, তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন প্রোফাইল। কারণ আপনি যদি টি-20 র্যাঙ্কিং দেখেন, টি-20 বোলার্সদের র্যাঙ্কিং সেখানে কিন্তু জেকব ডাফি টপ 3 এর মধ্যে আছেন। এবং তার যে পারফরমেন্স, তিনি যে পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে খুবই ভালো, উইথ দ্য নিউ বল কিন্তু দারুণ বোলিং তিনি করেন, এবং এটাই কিন্তু কেকেআর এর দরকার। কারণ হর্ষিত রানা তিনি মিডল ওভার্সে বোলিং করতে পারেন, ডেতে খুব একটা খারাপ বোলিং তিনি করেন না। এবং এই জেকব ডাফির ইনক্লুশন কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করতে পারে কেকেআর এর এই বলতে পারেন যে এই প্ল্যানে, এই আইপিএল এর প্ল্যানে। এবং আরও যদি প্রোফাইলের কথা বলি, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডের আরেক ফাস্ট বোলার ম্যাট হেনরি, তিনিও কিন্তু আছেন। পাশাপাশি জেরাল কুদজিয়ে, সাউথ আফ্রিকার বোলার, তিনিও কিন্তু আছেন, বাট তার একটা ইনজুরি আছে বলে হয়তো কেকেআর তাকে টার্গেট করবে না, এটা বললেই চলে। বাট আরেকটা বড় নাম আছে যাকে কিন্তু চেন্নাই সুপার কিংস এই রিসেন্টলি রিলিজ করেছে, তার নাম অবশ্যই মাতিসা পাথিরানা। এই শ্রীলঙ্কান, মাই ব্যাড, শ্রীলঙ্কান এই ফাস্ট বোলার কিন্তু অবশ্যই খুবই ডেডলি ডেথ ওভার্সে, বাট তিনি কিন্তু সাইমালটেনিয়াসলি এক্সপেন্সিভও। বাট মাতিসা পাথিরানা কিন্তু কেকেআর এগেনস্টে দারুণ রেকর্ড, তার দারুণ খেলেছিলেন, এবং এই জিনিসটা কিন্তু ইন্টারেস্ট অবশ্যই
টানতে পারে কেকেআর ম্যানেজমেন্টের। এবং ডোয়েন ব্রাভো তিনি কিন্তু কেকেআরের এই মেন্টর, এই টিমের মেন্টর। তো অবশ্যই মাথিসা পাতিরানার সাথে কিন্তু তিনি খেলেছেন এবং চেন্নাইয়ের যে যখন তিনি চেন্নাইতে ছিলেন ডোয়েন ব্রাভো, তখন কিন্তু মাথিসা পাতিরানাকে তিনি দেখেছেন। অবশ্যই কেকেআরের একটা টার্গেট কিন্তু হতেই পারে এই মাথিসা পাতিরানা, বাট তিনি কিন্তু বড় একটা, বলতে পারেন যে বড় একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি নিয়ে যাবেন এবং একটা এক্সপেন্সিভ বাই হতে পারে, সেটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে কেকেআরকে। বাট তাছাড়া যদি সব কথা বলি, কেকেআরে কিন্তু মোটামুটি কোর্স সেট অবশ্যই একটা উইকেট কিপিং ব্যাটসম্যান লাগবে কেকেআরের, সেখান থেকে ফরেন উইকেট কিপিং ব্যাটসম্যান ও ডোমেস্টিক হোক, একটা তো ফরেন লাগবেই, তার কিন্তু ব্যাকআপও লাগবে। অবশ্যই অনেক প্রোফাইলও আছে। এবং যদি ওপেনিং ব্যাটসম্যানের কথা বলি, আজিঙ্ক্য রাহানে তিনি কিন্তু ভালো খেলছেন, সাইদ মুস্তাক আলী ট্রফিতে যথেষ্ট ভালো খেলছেন, বাট তারও কিন্তু একটা ব্যাকআপ লাগবে। ওপেনার ইন্ডিয়ান ডোমেস্টিক ব্যাটার কিন্তু একজন লাগবে ওপেনার, সেখানে কিন্তু পৃথ্বী শ তিনিও কিন্তু একটা অপশন হতে পারে কেকেআর এর জন্য। কারণ একটা রিসেন্ট ইন্টারভিউতে অভিষেক নায়ার, যিনি কেকেআর এর এবারে হেড কোচ, তিনি কিন্তু বলেছেন যে পৃথ্বী শয়ের সাথে আমি কাজ করতে চাই, কারণ তার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অনেক কম, এবং সে তাকে যদি কেকেআর পিক করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো আজকের ভিডিওটা এতটাই, আমরা কেকেআর এর যে প্রবেবল টার্গেট সেটা নিয়ে মোটামুটি আমরা ডিসকাস করলাম। আপনাদের কি মনে হয় কোন প্লেয়ারদেরকে টার্গেট করা উচিত? তাহলে যদি আপনাদের যেটা মতামত অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং সেটা নিয়ে আমরা পরে আলোচনাও করব অন্য আরেকটা ভিডিওতে। কিন্তু আজকে ভিডিওটা এতটাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।